ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার। আমাদের আজকের লেকচার নবম দশম শ্রেণীর পরিমিতি 16.1। আমরা আমার প্রতিষ্ঠানে যেভাবে প্রত্যেকটা চ্যাপ্টার লেকচার ভাগ করে অঙ্কগুলো করিয়ে থাকি, তার উপর ভিত্তি করে 16.1-এর আমরা প্রথম লেকচারে যে অঙ্কগুলো করেছি বইয়ের, সেই অঙ্কের আলোকে কিছু অতিরিক্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আমরা পিডিএফ আকারে তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে করে তোমাদের পরীক্ষার সময় এই আমাদের চ্যানেলের যে ভিডিওটা এটা অনেকটাই উপকারে আসে। তো আমাদের এই চ্যানেল যারা ফলো করবা তারা অবশ্যই নবম দশম শ্রেণী তো পাবাই, পাশাপাশি পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গণিত, বিজ্ঞান এবং অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো আমাদের এখানে আপলোড হয়। তোমরা নিয়মিত আমাদের দর্শক হয়ে থাকলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেল থেকে অনেক উপকার পাবা। তো দেখো, আমি কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পিডিএফ সলভের ভিতরে। দেখো, আমি পিডিএফটা তোমাদের সামনে উপস্থাপন করতেছি। তো লক্ষ্য করো, আমরা প্রথম লেকচারে পাঠ্য বইয়ের প্রশ্ন নাম্বার এক নাম্বার প্রশ্নটা সলভ করেছি এবং 2 নাম্বার প্রশ্ন সলভ করেছি। আর এই যে 1 আর 2 এর আলোকে আছে আমাদের পাঠ্য বইয়ের প্রশ্ন নাম্বার 10। তো প্রশ্ন নাম্বার 10-এর সলভটাও এখানে দেওয়া আছে। তো আমরা আসলে এই প্রশ্নগুলো আমি তোমাদের ধরে ধরে কিছু বলছি না, আমরা যেগুলো আমাদের বইয়ের মধ্যে ওইরকম ভাবে নেই, অতিরিক্ত প্রশ্নের মধ্যে আকারে থাকে, সেগুলোই আমরা এখানে তোমাদের সলভ করে দেখাবো। দেখো, এখানে একটা অতিরিক্ত প্রশ্ন আছে। অতিরিক্ত প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, অপর বাহুর দৈর্ঘ্য 15 মিটার এবং 20 মিটার হলে সমকোণিক শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। দুটি ত্রিভুজে বিভক্ত করে তাদের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমাদের এই প্রশ্নটা অনেক সৃজনশীলের মধ্যে আসে, বিভিন্ন স্কুলে আসে। তো দেখো, সমকোণিক শীর্ষবিন্দু তোমরা যে যে স্কুলেই হও না কেন, সে সব স্কুলেরই প্রশ্নে সমকোণিক শীর্ষবিন্দু পরীক্ষা আসবে। এই অঙ্কটা অবশ্যই তোমরা সুন্দর করে শিখে রাখবা। তো দেখো, এটা প্রথমে আমরা কি করবো, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তো এই সমকোণী ত্রিভুজ হচ্ছে এবিসি, একটা সমকোণী ত্রিভুজ। আর এই বিবিন্দুটা হচ্ছে সমকোণিক শীর্ষবিন্দু, বিবিন্দুটা হচ্ছে সমকোণিক শীর্ষবিন্দু, বিবিন্দুটা হচ্ছে সমকোণিক শীর্ষবিন্দু। এখন দেখো, বিবিন্দু যদি সমকোণিক শীর্ষবিন্দু হয়, তাহলে আমরা কিভাবে এটার সলভটা করতে পারি। দেখেন, সমকোণী ত্রিভুজের বৃহত্তর বাহু এসি, এটা মান হচ্ছে 25, অপর দুই বাহু হচ্ছে এবি। এবির মান হচ্ছে আমাদের, দেখো এবির মান হলো, আমি একটু ছোট করে নিই তা না হলে দেখা যায় না। এবির মান হচ্ছে 20 সেন্টিমিটার। সমকোণিক শীর্ষবিন্দু বি থেকে বিপরীত বাহু এসি, এর উপর লম্ব হচ্ছে বিডি, এর উপর লম্ব হচ্ছে বিডি। তাহলে খেয়াল রাখবা, যেহেতু বিডি এসি এর উপর লম্ব, তাহলে এই যে এখানে যে কোণটা সৃষ্টি হয়েছে, এই যে এখানে যে কোণটা আছে ডি বিন্দুতে, এই কোণটা কিন্তু অবশ্যই কোণটা হবে সমকোণ। এ পাশের কোণটাও সমকোণ, এ পাশের কোণটাও সমকোণ। তাহলে সমকোণ হলে আমরা অবশ্যই পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের উপপাদ্যটা কি আছে দেখেন, প্রথমে এ বি ডি সমকোণী পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে এবি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখান থেকে বিডি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস এডি স্কয়ার 1 নং সমীকরণ দিব। একইভাবে বিডিসি সমকোণী ত্রিভুজে বিডিসি এর যদি এক সমকোণ হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্য বিসি স্কয়ার সমান বিডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার। এটা দিয়ে আমরা 2 নং সমীকরণ করছি। এবার একটা জিনিস লক্ষ্য করবা সবাই, 1 নং সমীকরণের বাম পক্ষে আছে বিডি, 2 নং সমীকরণের বাম পক্ষে আছে বিডি স্কয়ার। তাহলে বাম পক্ষ সমান হলে সেক্ষেত্রে আমরা ডান পক্ষ সমান লিখতে পারি। তাহলে এবি স্কয়ার মাইনাস এডি স্কয়ার সমান বিসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। সবগুলো আমরা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে ডান পাশ 0 হয়ে যাবে। এখন মানগুলো বসাও, যার যার মান আছে। এবির মান দেওয়া আছে 15 স্কয়ার, এডি স্কয়ার, বিসি এর মান 20 স্কয়ার। আর সিডি, এই যে সিডি কত হবে, টোটাল এসি থেকে যদি আমি এডি বাদ দেই তাহলে সিডি হবে। তাহলে এডি এসি মাইনাস এডি এর হোল স্কয়ার ইকুয়াল 0। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র বসাবা।
এখানে কি করছে আমরা a মাইনাস বির হোল স্কয়ারের সূত্র বসাচ্ছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তা এখান থেকে আমরা মানটা বের করে নিলাম, এডি এর মান, এডি সমান সমান 9। তাহলে এডি যদি 9 হয় তাহলে সিডি বের করতে পারবো। টোটাল 25 থেকে 9 বিয়োগ করলে 20 মানে 16, এই 16 হচ্ছে সিডি এর মান। তাহলে এখন এক হতে একে যদি তুমি মানগুলো বসাও তাহলে আমরা বিডি স্কয়ারের মান পাবো, এখান থেকে বিডি এর মান বের করতে পারবো। তাহলে বিডি কি লম্বের দৈর্ঘ্য, বিডি হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে আমরা পেয়ে গেলাম লম্বের দৈর্ঘ্য। এক্ষেত্রে এখন যেহেতু দুইটা ত্রিভুজে বিভক্ত করে, তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে 9, উচ্চতা হচ্ছে 12, 54 বর্গমিটার। আবার এবিডি এর ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, সেক্ষেত্রে কত হবে 16 গুণ 12 ভাগ 2, 96 বর্গমিটার। তার মানে যে দুইটা ত্রিভুজে বিভক্ত করে তাদের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করলাম। এই ছিল আমাদের এই অঙ্কটার সলভ। উদাহরণ 7, উদাহরণ 7 সৃজনশীল প্রশ্ন 1 আমাদের যে শীটের মধ্যে আছে। উদাহরণ 7 এর প্রদত্ত চিত্রের আলোকে দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে। এইমাত্র যে অঙ্কটা করলাম সেম ভাবেই কিন্তু এটা, এখানে হয়তো সমকোণিক শীর্ষবিন্দু বলেনি, কিন্তু অঙ্কটা কিন্তু অনেকটাই একই রকম। তাহলে এবি সমান সমান 15 আর এসি সমান সমান 25, তাহলে বিসি এর মান কত, এই বিসি। তার মানে কি আমরা এ বিসি সমকেন্দ্রিক পিথাগোরাসের উপপাদ্য এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এখান থেকে আমরা বিসি এর মানটা বের করে নিলাম। এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইনটু উচ্চতা। স্যার এখানে এটা 1 না, এটা হাফ হবে, অর্থাৎ এটা হচ্ছে 2, তোমরা একটু ঠিক করে নিবা, এটা হচ্ছে হাফ। তাহলে এই পাশে এটাও হাফ, মানে এটা 2, হাফ মানে 1/2, 1/2 একটু ঠিক করে নিও। তারপরে আমরা হাফ হাফ বাদ দিয়ে এই এসি এর মান হচ্ছে 25, বিডি এর মান বের করব, এটার মান হচ্ছে 20, এটা 15 সমান সমান বিডি এর মান হচ্ছে 12। তাহলে দেখো কিছুক্ষণ আগে আমরা বেরও করছিলাম 12। তাহলে এবিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই এবি স্কয়ার এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার, বা এডি স্কয়ার প্লাস এটা 12 আর 15 পক্ষান্তর করবে 21। তার মানে আমার এডি এর মানটা অর্থাৎ সিডি এর মানটা হবে কত, 16 মিটার। এখন বলছে প্রশ্নটায় বলেছিল, গ নাম্বার প্রশ্নে বলেছিল যে যে দুইটা ত্রিভুজে বিভক্ত করে অর্থাৎ এবিডি আর বিসিডি এর ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত নির্ণয় করবা। তাহলে আগে তো আমাদের ক্ষেত্রফল বের করব, বের করার পরে অনুপাত বের করব, অর্থাৎ এ এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইনটু উচ্চতা, বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইনটু উচ্চতা। তার মানে ওইটার ক্ষেত্রফল পাইছিলাম 9, আরটা পাইছিলাম হচ্ছে 16, আর অনুপাত ভাঙা লেখা হবে পূর্ব রাশি বাই উত্তর রাশি, অর্থাৎ এবিডি অনুপাত বিসিডি ইকুয়াল 9:16। আশা করি বুঝতে পারছেন। এরপর আমাদের 2 নম্বর সৃজনশীলটা কি আছে দেখো। এবিসি সমকোণী ত্রিভুজ হলে ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য কত, বৃহত্তর বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে, বৃহত্তর বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য। দেখো আমরা সমকোণিক শীর্ষবিন্দু পড়েছি, সমকোণিক শীর্ষবিন্দু যা বৃহত্তর বাহুর বিপরীত বিন্দুটাও তাই। তাহলে এই যে ত্রিভুজের বৃহত্তর বাহু হচ্ছে আমাদের এখানে কি বৃহত্তর বাহুটা হচ্ছে এ বি, সরি বৃহত্তর বাহুটা হচ্ছে এসি। তাই বৃহত্তর বাহুর বিপরীত পাশে এই এসি এর বিপরীত পাশে হচ্ছে বি বিন্দু, তার মানে এই বি বিন্দুটাই কিন্তু সমকোণিক শীর্ষবিন্দু। তা প্রশ্ন একই, এক এক জায়গায় এক এক রকম বলছে। বৃহত্তর বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য। তারপরে আমরা দেখো মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এবিসি কোণ 90 ডিগ্রি অতিভুজ। তোমরা এইভাবে একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে পিথাগোরাসের উপপাদ্য বসাবা, তাহলে আমরা এসি এর মানটা পেয়ে যাব, অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখান থেকে আমরা এসি এর মানটা বের করে নিলাম। এরপর বৃহত্তর বাহুর বিপরীত শীর্ষবিন্দু, তাহলে আমরা কি করব, অবশ্যই আমাদের একটা চিত্র আঁকতে হবে, অবশ্যই আমাদের একটা চিত্র আঁকতে হবে। দেখো চিত্রটা আঁকবা, বিপরীত শীর্ষবিন্দু বিডি লম্বের দৈর্ঘ্য। তার মানে আমরা সমকোণিক শীর্ষবিন্দু অঙ্ক, টোটাল অঙ্কটা আমি সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক একই নিয়মে তোমরা এই কাজটা করবা। এটা যদি একবার দেখো তাহলে আশা করি তোমরা পারবে। এরপর আমাদের গ নাম্বার প্রশ্নে বলেছিল এ সিবি, এ সিবি এর মান কত। এসিবি বললে অর্থাৎ ত্রিভুজ,
এসিবি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে এসিবি ত্রিভুজের ক্ষেত্রফল হবে ওই যে ভিতরে যে দুইটা ত্রিভুজ হয়েছিল ওই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার মানে আমরা এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমিন্ড উচ্চতা, বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমিন্ড উচ্চতা বের করবো, একটা 96 একটা 54। তার মানে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেই বৃহত্তর অর্থাৎ এসিবি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। সেভাবে আমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা যাব আমাদের লেকচারের 3 নম্বর সৃজনশীলে। 3 নম্বর সৃজনশীল প্রশ্ন হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 সেন্টিমিটার, এর একটি বাহু অপরটির 3/4 অংশ। সমকোণী ত্রিভুজ বলতে কি বুঝো? সমকোণী ত্রিভুজের ব্যাখ্যা দিতে হবে। একটা চিত্র এঁকে একটা সমকোণী ত্রিভুজ আঁকবা, আঁকার পরে ব্যাখ্যা দিবা। তাহলে প্রথমে লিখবা যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয় তাকে সমকোণী ত্রিভুজ বলে। চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। সুতরাং এবিসি সমকোণী ত্রিভুজ। অবশ্যই তোমাকে চিত্রটা আঁকতে হবে, একে সংজ্ঞাটা লিখে এই সামান্য ব্যাখ্যাটুকু তোমাকে দিতে হবে। এরপর সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্বের দৈর্ঘ্য নির্ণয়। তাহলে সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্বের দৈর্ঘ্য, যেহেতু এখানে বলছে একটি বাহু অপরটির এত অংশ, তাহলে একটা যদি হয় এক্স, অপরটা হবে কত? 3x/4। তারপরে পিথাগোরাসের উপপাদ্য বসাবা, হয়ে যাবে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের ভূমি এবি সমান এ ধরা হয়েছে, এক্স ধরলে হবে, এ ধরলে হবে। তাহলে বিসি সমান কত হবে? 3a/4 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 সেন্টিমিটার। পিথাগোরাসের উপপাদ্য, যে অতিভুজের স্কয়ার সমান ভূমির স্কয়ার লম্বের স্কয়ার। তারপরে মানগুলো বসাবা, কারণ আমরা যখন বইয়ের অঙ্কগুলো করেছি তখন কিন্তু এই ধরনের অঙ্ক তোমরা অনেক করেছো। এভাবে মান বসিয়ে আমরা দেখো এর মান পেয়ে গেছি। তাহলে ভূমি পেলে তো আমরা লম্বের দৈর্ঘ্য পাবোই, কারণ এর মানটা যদি লম্বের দৈর্ঘ্যে বসাই দেই তাহলেই তো হয়ে যায়। কারণ 3 × 20/4, 4 × 5 20, 3 × 5 15, অর্থাৎ ভূমি ও লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 20 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পারছেন। এরপরে গ নম্বর প্রশ্নে বলেছিল ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। সমকোণী ত্রিভুজের এবিসি এর ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি আর 150 বর্গ সেন্টিমিটার। পরিসীমা কি? তিনটা বাহুর যোগফল 25 + 20 + 15 সমান কত? 60 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 150, পরিসীমা 60 সেন্টিমিটার। আশা করি আপনারা বুঝতে পারছেন। 4 নম্বর সৃজনশীল, একই ধরনের সৃজনশীল, এখানে নতুন করে কিছু মনে হয় বলার নাই। অর্থাৎ তথ্য অনুসারে চিত্রটি আঁকো এবং সংক্ষিপ্ত বর্ণনা দাও। তাহলে তথ্য অনুযায়ী চিত্রটা আঁকবা, সংক্ষিপ্ত বর্ণনা। একটু আগে আমরা সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটা লিখেছি, এখানে সংজ্ঞা লিখবো না, চিত্র আছে, এটা অনুসারে ব্যাখ্যা দিব, তাহলে আমরা পারবো। এরপর খ নম্বরে বলছিল যে তোমার দুইটি বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় অথবা পরিসীমা নির্ণয়। বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতেও বলে, আবার অনেক সময় পরিসীমা নির্ণয় করতে বলে। আমরা একই সাথে দুইটা প্রশ্ন দিয়েছি যাতে করে দুইটা প্রশ্নের যে কোনো একটা আসলে আমরা পরীক্ষায় উত্তর করতে পারি। তাহলে প্রথমে আমরা পিথাগোরাসের উপপাদ্য বসিয়ে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে একটা বাহু যদি পাই তাহলে অপর বাহু পেয়ে যাব, তাহলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় হয়ে গেছে। এরপরে দেখেন সমকোণিক শীর্ষবিন্দু, অর্থাৎ সমকোণিক শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। প্রথম যে অঙ্কটা আমি বুঝাইছি সেম ভাবে মানে হুবহু সেই একই নিয়ম। এখন তোমরা বলতে পারো স্যার একই প্রশ্ন এতবার কেন? আসলে এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ যে পরীক্ষা আসে বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা লেখা থাকে, সেইগুলো আসলে যেন তোমাদের কোনো বিব্রতিকর পরিস্থিতিতে না পড়তে হয়, সেই জন্যই আমাদের এই ব্যবস্থা। তাহলে হয়ে গেল আমাদের 4 নম্বর সৃজনশীলের সলভ হয়ে গেল। এরপর 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটাও আমরা ইতিমধ্যেই সলভ করে ফেলেছি। অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এত অংশ থেকে এত কম, অতিভুজ এত অংশ থেকে এত কম। এই যে এটার যে ব্যাখ্যাটা মানে প্রমাণটা, এটা কিন্তু একটু জটিল।
তোমাদের জন্য একটু জটিল। সেটা কেন তোমাদের জন্য জটিল আমি বলেছি, যে সংখ্যাগুলো একটু বড় আসে, মানে 11 তারপর হচ্ছে 12 অনেক বড় একটা মিডল টার্মের বিষয় হয়। তো তোমরা একটু ভালো করে খেয়াল করে করবা, তাহলেই পারবা। দেখো এখানে এরকম বৃহৎ একটা ক্যালকুলেশন, একটু কষ্ট করে যদি একবার করো তাহলে আর কোনো সমস্যা হবে না। মিডল টার্মটা মনে রাখাই বিষয়, যে এটা বের করার মৌলিক গুণনীয়কের মাধ্যমে বের করার চেষ্টা করবা, তাহলে হয়ে যাবে। তাহলে এক্স এর মান আমরা পাবো, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 36, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হতে পারে বা 36 সেন্টিমিটার হতে পারে। এরপর গ নাম্বার, গ নাম্বারে বলছে কি, গ নাম্বারে বলছে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য নিব, সেখান থেকে লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, আর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করলে হাফ ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের 16.1-এর পিডিএফ লেকচার। তো যদি আমাদের এই ক্লাসগুলো তোমাদের কিছুটা হলেও মানে পড়ালেখা সহযোগিতা করে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। আমি আশিস স্যার, অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আজকে বিদায় নিব। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।